চন্দ্রগুপ্ত একটি প্রাচীন বৃক্ষের নিচে তার শিষ্য চন্দ্রগুপ্তের সাথে বসেছিলেন। তিনি গভীর কণ্ঠে বললেন, চন্দ্রগুপ্ত, আজ আমি তোমাকে কিছু কথা বলবো। আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো, কারণ এগুলো তোমার সারা জীবনের জন্য উপকারী হবে। কারণ আজও আমি তোমাকে একটি উদ্দেশ্য দিতে যাচ্ছি, এটি অমূল্য, সর্বদা এগুলো মনে রাখো। কারণ আমি আজ যা তোমাকে বলবো সেখানে 7টি এমন স্থান রয়েছে যেখানে তোমাকে আমন্ত্রণ করলেও যাওয়া উচিত নয়। কেউ তোমাকে আমন্ত্রণ করলেও চিন্তা না করে সেখানে যাওয়ার কথা ভাবো না, ভুল করেও না। কারণ একজন সাধারণ মানুষের চরিত্র খুবই সরল, সে খুব সহজেই কারো ফাঁদে পড়ে যায় এবং অনেক সময় তার সরলতা তাকে ফাঁসিয়ে দেয়। আমি দেখেছি যে তুমি তোমার পথে চলছো, কিন্তু তোমার পথে অনেক সময় হারিয়ে যাও। তাই তোমার এই কথাগুলো অনুসরণ করা উচিত এবং আমার কথা মনোযোগ সহকারে শোনো। চন্দ্রগুপ্ত উত্তেজিত হয়ে বললেন, হ্যাঁ গুরুদেব, আপনি বলুন। চাণক্য হাসলেন এবং বললেন, ঠিক আছে, আমার ছেলে, তোমার হৃদয় থেকে বলো। আমি তোমাকে যে 7টি জিনিস দিয়েছি তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। এগুলো শুধু তোমার ব্যক্তিগত জীবনের জন্য উপকারী হবে না, বরং রাজা হিসাবে, যোদ্ধা হিসাবে এবং মানুষ হিসাবে উপকারী হবে। এগুলো শাস্ত্র, বেদ এবং আমার নিজের নীতির ওপর ভিত্তি করে। আমি অর্থশাস্ত্রে বলেছি যে একজন বিজ্ঞ ব্যক্তি সেই যে বিপদকে আগে থেকে চেনে। তাই আসুন আমরা এই 7টি স্থান একে একে আলোচনা করি। আমি তোমাকে সবকিছু বিস্তারিতভাবে বলবো, উদাহরণ দেব, কারণগুলো ব্যাখ্যা করব এবং বলবো কেন এই স্থানগুলোতে যাওয়া নিষিদ্ধ। এই জ্ঞান তোমাকে একজন বিজ্ঞ ব্যক্তি করে তুলবে। প্রথম স্থান হলো সেই স্থান যেখানে তোমার পিতামাতাকে সম্মান দেওয়া হয় না। চাণক্য গভীর শ্বাস নিলেন এবং শুরু করলেন, প্রথমত চন্দ্রগুপ্ত শোনো, জীবনের সবচেয়ে বড় সম্পদ কি? সম্মান। এটি সেই স্থান যেখানে তোমাকে সম্মান দেওয়া হয় না, যেখানে লোকেরা তোমাকে অবজ্ঞার চোখে দেখে, ভালোবাসার সাথে দেখে, তোমাকে অপমান করে বা তোমার অস্তিত্বকে তুচ্ছ মনে করে। সেখানে প্রস্তুতি ছাড়া পা রাখা মৃত্যুর মতো। কেন? কারণ একজন মানুষের মন এত দুর্বল যে অপমান তাকে ভেঙে দেয়। এমনি কি তুমি রাজা হলেও যদি অপমানিত হও, তোমার রাজ্য কিভাবে চলবে? অপমানের শক্তি এত বিপজ্জনক যে এটি তোমার আত্মাকে ফাঁপা করে, তোমার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দুর্বল করে, তোমার ক্ষমতা দুর্বল করে এবং তোমাকে দুর্বল করে। বাস্তুশাস্ত্র এবং বেদে আত্মসম্মানকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। ঋগ্বেদে বলা হয়েছে যে একজন মানুষ সর্বদা এমন পরিবেশে থাকা উচিত যেখানে তার আত্মসম্মান না বাড়ে না কমে। প্রথমে খুঁজে বের করো কারা সেখানে আছে। তারা তোমার বন্ধু না লুকানো শত্রু? পরিবেশ তোমার জন্য উপযুক্ত কিনা? যদি না হয়, অজুহাত দেখাও এবং এড়িয়ে যাও। বলো, আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। কিন্তু কখনো যেও না এই স্থানগুলো সম্ভব। একটি বাড়ি যেখানে তোমাকে আগে অপমান করা হয়েছে, বা একটি সমাবেশ যেখানে তোমার জাতি, ধর্ম বা অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে। জীবন ছোট, সময় নষ্ট করো না। বেদে বলা হয়েছে, সম্মানিত হও, অপমানিত হও না। অপমান এড়িয়ে চলো, কারণ অপমান বিদ্রোহের বীজ। অর্থশাস্ত্রে আমি বিস্তারিত লিখেছি যে একজন ন্যায়পরায়ণ রাজা সর্বদা তার খ্যাতি রক্ষা করা উচিত, কারণ খ্যাতি রাজ্যর ভিত্তি। যদি তুমি অপমানিত হও, তোমার অনুসারীরা তোমাকে দুর্বল মনে করবে, তোমার গর্ব দুর্বল হবে। শাস্ত্রে এটিকে অসম্মানের বিষ বলা হয়, যা ধীরে ধীরে শরীরকে ধ্বংস করে। তাই চিন্তা না করে কখনো যেও না। সর্বদা সম্মানিত হও যেখানে তোমাকে সম্মান দেওয়া হবে, তোমার কথা শোনা হবে। যদি না হয়, দূরত্ব বজায় রাখো। এই নিয়মটি শুধু ব্যক্তিগত জীবনের জন্য নয়, রাজনৈতিক এবং সামাজিক জীবনের জন্য প্রয়োজনীয়। যোদ্ধা হিসাবে তোমাকে সর্বদা শক্তিশালী অবস্থানে থাকা উচিত। অপমান দুর্বলতার চিহ্ন এবং দুর্বলতা মৃত্যুকে আমন্ত্রণ করে। বেদে আত্মার পবিত্রতার জোর দেওয়া হয়েছে এবং অপমান সেই পবিত্রতাকে দূষিত করে।
তাই চন্দ্রগুপ্ত এটি গভীরভাবে বোঝো, সম্মানের স্থানগুলো বেছে নাও, বাকিগুলো থেকে দূরে থাকো। এই জ্ঞান তোমাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ বিজয়ী করবে। অপমান থেকে দূরে থাকো, বিজ্ঞতা সর্বদা মনে রাখো, সম্মান তোমার সবচেয়ে বড় শক্তি। দ্বিতীয় স্থান হলো বেসার বাড়ি। চাণক্য চন্দ্রগুপ্তকে গভীর দৃষ্টিতে দেখলেন এবং বললেন, শোনো ছেলে, জীবনের কিছু স্থান রয়েছে যেখানে প্রবেশ করলে তোমার আত্মসম্মান এবং আত্মবিশ্বাস হারিয়ে যায়। তাদের মধ্যে একটি হলো বেসার বাড়ি। রাজার সেনাপতি বেসার বাড়িতে যায়, তার সেনা দুর্বল হয়ে যায়, মন্ত্রীর মন সেখানে যায়, তার নীতি দূষিত হয়ে যায় এবং প্রজা যারা সেখানে নত হয় তাদের রাজ্য ধ্বংস হয়ে যায়। মানুষের জীবনের ভিত্তি হলো তাদের চরিত্র, এবং চরিত্রের শত্রু হলো কাম। বেসার বাড়ি বাইরে থেকে আকর্ষণীয় দেখায়, সেখানে সুগন্ধ, গ্ল্যামার, নাচ, সঙ্গীত এবং তাৎক্ষণিক আনন্দের অনুভূতি রয়েছে, কিন্তু ভেতর থেকে সেই স্থান আত্মার শক্তি দিয়ে ভরা, যা পুণ্যকে ধ্বংস করে এবং পাপের গন্ধে ভরা। চাণক্য বললেন, কামের চেয়ে বড় রোগ নেই এবং দৃষ্টির চেয়ে বড় শত্রু নেই। বেসার বাড়িতে যাওয়া মানে তোমার চরিত্রকে ঝুঁকিতে ফেলা, কারণ সেখানে যাওয়া ব্যক্তি ধীরে ধীরে তার ইচ্ছার দাস হয়ে যায়। শরীরের আনন্দ তাৎক্ষণিক, কিন্তু তার প্রভাব দীর্ঘস্থায়ী। আত্মার শক্তি হ্রাস পায় এবং ব্যক্তি ধীরে ধীরে অলসতা, আসক্তি এবং দুর্বলতায় আটকে যায়। চাণক্য বললেন, শাস্ত্রে বলা হয়েছে যে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ চারটি প্রয়াস, কিন্তু কামের স্থান শুধু ধর্মে। যখন কাম ধর্মের সীমা অতিক্রম করে, বেসার বাড়িতে পৌঁছায়, ধর্ম ধ্বংস হয়ে যায়, এবং যখন ধর্ম ধ্বংস হয় বাকি তিনটি স্থায়ী হয় না। বেসার বাড়িতে যাওয়া ব্যক্তিকে সমাজ সম্মান করে না, তার খ্যাতি পড়ে যায়। এবং চাণক্য বললেন, খ্যাতি ছাড়া না রাজা শাসন করতে পারে, না সাধারণ মানুষ শান্তিতে বাঁচতে পারে। বেদ এবং উপনিবেশের স্বনিয়ন্ত্রণের গুরুত্ব বারবার দেখানো হয়েছে। ঋগ্বেদে বলা হয়েছে যে মানুষকে আসল শক্তি তার ইন্দ্রিয়ে নিহত। বেসার বাড়ি ইন্দ্রিয় ধ্বংসের কেন্দ্র। সাধক সেখানে যায় এবং তার অভ্যন্তরীণ তপস্যা ধ্বংস করে। দেবতা এবং ঋষিরা সর্বদা এই বিষয়ে সতর্ক ছিলেন। যে ব্রহ্মচর্য অনুসরণ করে সে উজ্জ্বল, দীর্ঘজীবী এবং সফল। অন্যদিকে যে কামের দাস হয়ে যায় সে দুর্বল এবং অপমানিত। তৃতীয় স্থান যেখানে নেশা এবং নেশার পরিবেশ রয়েছে, সেটি আত্মাকে অন্ধকারে ঠেলে দেওয়ার মতো। মদ্যপান শুধু শরীরকে দূষিত করে না, বরং মন এবং বুদ্ধির মূল ধ্বংস করে। যে মানুষ একটি তাৎক্ষণিক আনন্দের জন্য মূল্য দেয় সে বিজ্ঞতার আসক্ত। যদি বিজ্ঞতা হারিয়ে যায় তাহলে রাজ্য, জ্ঞান, শক্তি এবং ধ্যান সবই ব্যর্থ। আচার্য চাণক্য স্পষ্টভাবে বলেছেন, যে যে স্থান কেন্দ্রে সেটি পাপের বাড়ি। সেখানে বাতাস দূষিত, সেখানে সঙ্গীত ধ্বংসাত্মক, সেখানে হাসি মিথ্যা এবং ফাঁপা। যে সেখানে যায় সে ধীরে ধীরে একই তরঙ্গে প্রভাবিত হয়। প্রথমে সে শুধু দেখতে যায়, তারপর সঙ্গীত তাকে টেনে নেয় এবং শীঘ্রই সেও সেই পাপে ডুবে যায়। শাস্ত্রে বলা হয়েছে যে মদ্যপান ধ্বংসের দিকে নিয়ে যায়। মদ্যপান ধ্বংসের দিকে নিয়ে যায়। সেখানে যাওয়া শুধু শরীরকে দুর্বল করে না, বরং আত্মাকেও দুর্বল করে। একজন সন্ন্যাসীর মন কখনো স্থির হতে পারে না যদি সে নেশায় থাকে। এটি আরও বিপজ্জনক। যে রাজার সৈন্য, মন্ত্রী বা এমনকি রাজা নিজে নেশায় থাকে, তাদের রাজ্য শীঘ্রই শত্রু হাতে পড়ে যায়। নেশায় থাকা মানুষের গোপনীয়তা প্রকাশ হয়ে যায় এবং এটি শত্রুর প্রয়োজনীয় সুযোগ। তাই আচার্য সতর্ক করেছেন, যে যে তার গোপনীয়তা রক্ষা করতে চায় সে কখনো নেশার ওপর নির্ভর করবে না। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে নেশা আত্মার পবিত্রতাকে ঢেকে দেয়। অভ্যন্তরীণ মন যা দিব্যতার উৎস, নেশার ধোঁয়ায় ঢেকে যায়। মন বিভ্রান্ত হয়, জীবন শক্তি ছড়িয়ে পড়ে এবং জীবন অন্ধ গলিতে ঘুরে বেড়ায়। তাই যে নেশার স্থানে পা রাখে সে তার মধ্যে মৃত্যুর বীজ বপন করে, এবং এই মৃত্যু শুধু শরীরে নয়, চরিত্র এবং আত্মারও। তাই চন্দ্রগুপ্ত মনে রাখো, যেখানে মদ্যপানের প্রবাহ রয়েছে সেখানে লোকেরা তাদের বিজ্ঞতাকে মদ্যপানের পেওলায় ডুবিয়ে দিচ্ছে। সেখানে গান এবং নাচ শুধু কাম এবং পাগলামির জন্ম দেয়। সেই স্থান থেকে দূরে থাকো, সেখানে একটি শ্বাসও বিষের মতো।
4 নাম্বার, শত্রুর বাড়ি। শত্রুর বাড়ি সেই স্থান যেখানে বিশ্বাসের কোনো চিহ্ন নেই। এটি বিষে ভরা কূপ এবং যে সেখানে যায় সে নিজেকে বিপদে ফেলে। শত্রুর মিষ্টি কণ্ঠ এবং আতিথেয়তা একটি ফাঁদ যা মানুষকে বিস্মৃতিতে ফেলে এবং তাকে ধ্বংস করে। আচার্য চাণক্য বলেছেন, শত্রু বাড়ি মধুর চাকের মতো, বাইরে মিষ্টি এবং ভেতরে তেতো। সেখানে হাসির প্রতারণায় ভরা এবং প্রতিটি পদক্ষেপ বিশ্বাসঘাতকতার তরোয়ালে ঝুলে থাকে। যে শত্রু বাড়িতে প্রবেশ করে সে তার বিজ্ঞতা এবং বিজ্ঞানকে ঝুঁকিতে ফেলে। প্রথমে সে অতিথি হিসাবে প্রভাবিত হয়, তারপর ধীরে ধীরে শত্রুর ফাঁদে আটকে যায়। শাস্ত্রে বলা হয়েছে যে শত্রু সঙ্গীত সধ্বংস, সেখানে বাতাসের প্রতারণা, সেখানের খাবার বিষ এবং সেখানের কথা মায়াময়। রাজনীতিতে এটি আরও বিপজ্জনক। শত্রু বাড়ি সেই স্থান যেখানে গোপন ষড়যন্ত্র তৈরি হয় এবং গোপনীয়তা প্রকাশ হয়। অসতর্কতা রাজাকে তার সিংহাসন থেকে বঞ্চিত করতে পারে। চাণক্যর সতর্কতা স্পষ্ট, শত্রু দরজায় টোকা দেওয়া উচিত যেখানে সে তার মৃত্যুকে আমন্ত্রণ করতে চায়। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে শত্রু বাড়ি মনের ভেতর যুদ্ধ বাড়ায়। সেখানে পরিবেশ আত্মাকে শান্তি দেয় না, বরং অশান্তি এবং ঘৃণা দেয়। যে সেখানে যায় সে তার হৃদয়ের ক্রোধ এবং প্রতিশোধের বীজ বপন করে। এই বীজ শুধু তার জীবনকে দূষিত করে না, তার আত্মাকেও। তাই চন্দ্রগুপ্ত সর্বদা শত্রুর বাড়ি থেকে দূরে থাকো। তার মিষ্টি হাসির পেছনে লুকানো প্রতারণা তোমাকে ধ্বংস করতে পারে। সেই স্থান মৃত্যুর দরজা যেখান থেকে তুমি শুধু অনুতাপ নিয়ে ফিরে আসো। 5 নাম্বার, যেখানে গোহত্যা হয়। যেখানে গোহত্যা হয় সেই স্থান পাপের খাত। গো যা পৃথিবীতে মা, তার হত্যা শুধু একটি প্রাণীর মৃত্যু নয়, বরং ধর্ম এবং করুণার হত্যা। এমন স্থান অন্ধকার এবং নিষ্ঠুরতার কেন্দ্র যেখানে মানবতার আলো নিভে যায়। শাস্ত্রে বলা হয়েছে যে গোহত্যা সব ধ্বংসের মূল। সেখানে পৃথিবী গোবরে ভরা এবং সেখানে বাতাস পাপে ভরা। যে এমন স্থানে যায় সে ধীরে ধীরে নিষ্ঠুরতা এবং অসংবেদনশীলতার দিকে টেনে নেয়। প্রথমে সে শুধু দর্শক হয়, তারপর তার মন সহিংসা গ্রহণ করে এবং শেষে সেও সেই পাপের অংশ হয়ে যায়। চাণক্য সতর্ক করেছেন, যেখানে গোর গর্জন প্রতিধ্বনিত হয় সেখানে জলও বিষ হয়ে যায়। রাজনীতিতে গো হত্যার স্থান শত্রুর আড্ডা হয়ে যায়। এমন স্থান সমাজে অশান্তি এবং বিদ্রোহ তৈরি করে, কারণ গোর প্রতি নিষ্ঠুরতা, ধর্ম এবং সংস্কৃতির বিরুদ্ধে বিদ্রোহ। এমন স্থানকে পবিত্র করা রাজার কর্তব্য, সেখানে পা রাখা নয়। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে গো হত্যার স্থান আত্মাকে দূষিত করে। সেখানের পরিবেশ ধ্যানকে বিনীত করে এবং মানুষের বিবেক পাপে আচ্ছাদিত হয়। যে সেখানে যায় সে তার করুণা এবং পবিত্রতাকে হত্যা করে। তাই চন্দ্রগুপ্ত, সেই স্থান থেকে দূরে থাকো যেখানে গোর গর্জন প্রতিধ্বনি হয়। সেখানে একটি শ্বাসও আত্মাকে দূষিত করতে পারে। সেই স্থান নরকের দরজা, যেখানে ধর্ম এবং মানবতা শেষ হয়। 6 নম্বর, চরিত্রহীন এবং লোভীর বাড়ি। চরিত্রহীন এবং লোভীর বাড়ি সেই স্থান যেখানে নৈতিকতা এবং সত্যর কোনো মূল্য নেই। এটি একটি খাত যেখানে আটকে পড়া ব্যক্তি তার আত্মা এবং মর্যাদা হারায়। চরিত্রহীনতা এবং লোভ মানুষকে প্রাণীর চেয়েও নিচে নামিয়ে দেয়, কারণ এখানে না বিজ্ঞতা আছে না ধর্ম। চাণক্য বলেছে, লোভের বাড়ি বিষের পাত্র এবং চরিত্রহীনতা বাড়ি পাপের বাড়ি। যে এমন স্থান যার প্রথমে লোভের হাত আটকে যায়, তার চরিত্রহীনতা তাকে নিচে টেনে নেয়। সেখানে বলা কথাগুলো মিষ্টি শোনায় কিন্তু মনকে দূষিত করে। শাস্ত্রে বলা হয়েছে, লোভ পাপস্থ কারণম, যে লোভ পাপের মূল্য। সেখানে পরিবেশ মনকে অপবিত্র করে এবং ব্যক্তি ধীরে ধীরে তার মর্যাদা হারায়। রাজনীতিতে চরিত্রহীন এবং লোভীর বাড়ি সবচেয়ে বিপজ্জনক। এখানে গোপন ষড়যন্ত্র তৈরি হয় এবং বিশ্বাসের খেলা হয়। যে রাজা বা সৈনিক এখানে আটকে যায় সে তার রাজ্যর ধ্বংসকে আমন্ত্রণ করে।
চাণক্যর পরামর্শ হলো যে তার মৃত্যুর পণ্য কিনতে চায় সে লোভীকে সমর্থন করুক। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখে এমন স্থান আত্মার পবিত্রতাকে ধ্বংস করে। লোভ এবং চরিত্রহীনতা মনকে বিভ্রান্ত করে, ধ্যান ভাঙে এবং ব্যক্তিকে সত্যর পথ থেকে দূরে নিয়ে যায়। যে সেখানে যায় সে তার অভ্যন্তরীণ আলো হারায়। তাই চন্দ্রগুপ্ত চরিত্রহীন এবং লোভীর বাড়ি থেকে দূরে থাকো। সেখানে একটি হাঁটা তোমাকে পাপের অতলে ঠেলে দিতে পারে। এই স্থান আত্মাকে ধ্বংসকারী আগুন। 7 নাম্বার হচ্ছে অহংকারের বাড়ি। অহংকারের বাড়ি সেই স্থান যেখানে বিজ্ঞতা এবং বিনয় হারিয়ে যায়। এটি এমন স্থান যেখানে ভালোবাসা নেই, সত্য নেই। অহংকার মানুষকে অন্ধ করে এবং তার বাড়ি ধ্বংসের কেন্দ্র। চাণক্য বলেছেন অহংকারের বাড়ি সেই আগুন যা নিজেকে এবং অন্যদের পোড়ায়। সেখানে বাতাস অহংকারের গন্ধ এবং সেখানের কথা শুধু স্বপ্রশংসায় ভরা। যে অহংকারে বাড়িতে যায় সে ধীরে ধীরে তার প্রভাবিত হয়। প্রথমে সে তার প্রশংসা শোনে, তারপর সে সেই মহত্বের বিভ্রমে নিজেকে হারায়। শাস্ত্রে বলা হয়েছে অহংকার ধ্বংসের কারণ। সেখানের পরিবেশ মনকে বিঘ্নিত করে এবং ব্যক্তি তার বিনয় হারায়। রাজনীতিতে অহংকারের বাড়ি সবচেয়ে বিপজ্জনক। অহংকারী রাজা, মন্ত্রী বা সৈনিক তাদের নিজের অহংকারে ডুবে যায় এবং শত্রুদের শিকার হয়ে যায়। চাণক্যর সতর্কতা হলো যে অহংকারের বাড়ির সাথে উঠে বসে সে তার নিজের ধ্বংসের কারণ হয়। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখে অহংকার সবচেয়ে বড় শত্রু। অহংকারের বাড়ির পরিবেশ মনকে সত্য এবং ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়। ধ্যান সেখানেই ভাঙে এবং আত্মার আলো ম্লান হয়ে যায়। যে সেখানে যায় সে তার ভেতরে সত্য এবং শান্তি হারায়। তাই চন্দ্রগুপ্ত সর্বদা অহংকারের বাড়ি থেকে দূরে থাকো। সেখানে একটি হাঁটা তোমাকে অহংকারের অন্ধকার কূপে ঠেলে দিতে পারে। এটি সেই স্থান ভবিষ্যৎ যা আত্মাকে ধ্বংস করে। যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন টিপুন যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। কমেন্টে বলুন কোন অভ্যাসটি আপনার জন্য সবচেয়ে বেশি সহায়ক হয়েছে। চলুন একসঙ্গে আমাদের জীবনকে আরও ভালোভাবে তৈরি করি। ধন্যবাদ সবাইকে।